শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর মিষ্টি সকাল, সুন্দর কাটুক জীবন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সাকি যেমনটা বলছিল 2 ঘন্টার আয়োজন। প্রথম ঘন্টায় তো অবশ্যই আমরা অতিথির আলাপন শুনবো, দ্বিতীয় ঘন্টায় গান শুনবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, একটু অন্যরকম ভালো আছি বলবো, কারণ আজ এমন একজন মানুষ আছেন আমাদের সঙ্গে যিনি প্রকৃতি নিয়ে কাজ করেন। আচ্ছা। প্রকৃতির বন্য প্রাণীদের নিয়ে কাজ করেন প্রকৃতির। এটা ভীষণ ভালো লাগার একটা বিষয়, কারণ তার প্রকৃতি আমি জীবনে- ভীষণ ভালোবাসি। আমি নিশ্চয়ই মনে করি তুমিও তাই। অবশ্যই তাই, এবং তার জীবনে এত মহৎ কিছু কর্ম আছে যেগুলো আসলে মুগ্ধ হওয়ার মতো। চলো সবার আগে যেটা করি, দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি পরিবেশ কর্মী এবং অভিযাত্রী মাহফুজ রাসেল। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। স্যার। শুভ সকাল। কেমন আছেন? ভালো, খুবই ভালো। সুন্দর এই সকালে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, এবং সাকি যেমনটা বলছিল যে এত এত কিছু আছে আপনার থেকে শুনবার, যেগুলো শোনার জন্য আসলে আমরা অধীর হয়ে আছি। একদম শৈশব দিয়ে শুরু করতে চাই। কোথায় ছিল শৈশব এবং কেমন ছিল? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য, দেওয়ার জন্য। আমি বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি আমার মনে হয় আমি এখন যা তা হয়েছিল যখন ছোটবেলায়, একদম ছোটবেলায়, মানে প্রাইমারি লেভেলে আমি ছিলাম পটুয়াখালীতে। আচ্ছা। তখন তো সেই কত সালের কথা, 81 বা এই সময় কথা। ওই তখন পটুয়াখালী একটা মফস্বল শহর, অনেক প্রাণ প্রকৃতি অনেক ভালো ছিল, মানুষজন কম ছিল। সাধারণত স্যার যেটা হয় যে মানুষ গ্রাম থেকে শহরে আসে, তখন এক ধরনের মানে ওয়েদার শক বলেন বা এরিয়ার যে শকটা সেটা থাকে তার মধ্যে। কিন্তু আপনি যেটা করেছেন যে একদম কোলাহল, মানে নগর জীবন থেকে গ্রামে গেছেন, যেখানে শান্ত, নিরাপত্তা সবকিছুই ছিল। সেই সময়ের পটুয়াখালীর প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল, যেটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করতো? এটা ছিল যে ওখানে মানুষজন তো কমই ছিল, বাংলাদেশের জনসংখ্যাই কম ছিল। জি। আর ওখানে প্রাণ প্রকৃতি বেশ ছিল, অনেক গাছপালা, পোকামাকড়। আমি এমনও যে বাড়িতে হরিণ আসতে দেখছি তখন। আচ্ছা। এমন সে হরিণ আসছে কয়েকবার। বাহ। তারপর যখন আমরা পুকুরে গোসল করতাম, দেখতাম যে আমার পায়ে কাছিম লাগতো সাঁতার কাটার সময়। অনেক ব্যাঙাচি, তারপর মৌমাছি, অনেক ধরনের গাছপালা, এবং অনেক বন্যপ্রাণী থাকতো মোটামুটি। মানে প্রকৃতির প্রাণীর মানে সাথেই আসলে আপনার শৈশব কেটেছে, বিষয়টা কি এমন? হ্যাঁ, এটা আমার মনে হয় যে ওই সময়টা আমার আসলে এভাবে আগ্রহের বেড়ে উঠতে জায়গাটা খুব, সেখানেই তৈরি হয়েছে। হয়েছে। আচ্ছা, তো পটুয়াখালীতে বেড়ে ওঠা, সেখানে কি পুরোটা শৈশব কাটলো না, নাকি? সেখানে বাবার চাকরির সুবাদে আমাদের কোথাও আমরা 3 থেকে 4 বছর বেশি থাকা হতো না। আচ্ছা ওখান থেকে তারপর আসলাম আমরা কুমিল্লায়, তারপরে চট্টগ্রামে। আচ্ছা। তারপর তো সেখান থেকে পড়াশোনা শেষ করে তো আমি আবার কিছুদিন ঢাকায় এসে চাকরি করলাম। তারপর তো আবার দেশে একটু যদি শুনি যে এই যে প্রকৃতির সান্নিধ্যে বড় হওয়া, স্কুলটা তো করা হতো। ক ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই ছিলাম তখন। আপনার অবস্থান? আমি হলো সবার ছোট ভাইদের মধ্যে। তার মানে সুযোগটাও একটু বেশি দুরন্তপনার বলা যায়। হ্যাঁ, বলা যায় আমাকে একটু ছাড় দেওয়া হতো, কারণ আমি আসলে স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো ছিলাম না। আচ্ছা আচ্ছা। মানে অনেকটা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ছিলাম ছোটবেলায়। কিন্তু আপনার ভবিষ্যতের পড়াশোনার হিস্ট্রিতে আমরা যখন যাব তখন কিন্তু এই কথাটা একদমই মনে হবে না, কারণ এত দারুণভাবে আপনি সেগুলো সম্পন্ন করেছেন। কিন্তু ছোটবেলায় যেটা হতো যে আপনার পরিবারে আপনি বলছিলেন যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, এটা নিশ্চয়ই আপনি মজা করেই বলছেন, কিন্তু মা বাবার কাছে সন্তান তো সবাই সমান। আপনার জায়গাটা কেমন ছিল ছোট হিসেবে? আমার আদরটা একটু বেশি পেয়েছি, কারণ আমার বড় ভাইরা দেখে বাবা ওদের পড়াশোনা একটু বেশি নজর দিত। দেখতে আমি একটু পড়াশোনায় একটু আমি বেশি ভালো ছিলাম না বলে আমাকে মোটামুটি ছাড় দেওয়া হতো বেশি, বা ছোট হিসেবে আদরও করতো, এরকম ছিল। তো আমাদের যে সময় আমাদের সময়টা ব্যাপার ছিল যে দুপুরে সবাইকে ঘুমাতে হয়। আচ্ছা। খুব এটা নর্মাল ছিল। তো আমি ছিলাম যে ঘুমাতাম না দুপুরে, আমার পুরো দুপুরটাই কাটতো এই জংলার ভিতরে, ঝোপঝাড়, জংলা, পুকুর, এগুলো নিয়ে কাটতো একদম প্রতিদিন এরকম। তো আমাকে আবার রাতে আমি খুব ভয় পেতাম। তো বাসায় বলতো যে তুমি যে সারাদিন দুপুরে ঘুরে বেড়াও, ওই জন্য তোমার জিন ভূতে ধরে আর কি, ছিল। এটা কি মা বলতেন? মা বলতেন। আচ্ছা মা বেশি আমার মনে মা বেশ প্রশ্রয় দিতেন আমাকে। আচ্ছা আচ্ছা। শৈশবে যেটা হয় যে বাবার প্রভাবটা একরকম থাকে মানুষের জীবনে, মার প্রভাবটা আর একরকম থাকে। বাবা এবং মা দুজনের প্রভাবই যদি আপনার মুখ থেকে শুনি, কেমন ছিল? বাবা খুব কথা বলতেন না, উনি এত বেশি শাসনও করতেন না, মানে উনি বছরে 1-2 বার শাসন করতেন। আচ্ছা। তো বাবা ছিলেন বেশি স্ট্রিক্ট। উনি খুব একটা যে মানে উনি চাইতেন যে মার উপরই থাকুক পুরো কন্ট্রোলটা, বকাবকি যা করা মাই করতো, আদরও করতো। আর বাবাও ছিল যে বছরে 1-2 বার এমন শাসনে দিত
যে ওই একটাতে আমরা ভয় পেয়ে যেতাম, সারা বছর কাজ হয়ে যেত আর কি। আচ্ছা। এরকম আর কি। কি করা হতো? শুধু কি এই মানে প্রকৃতির যে প্রাণীগুলো ছিল সেগুলো কি নিয়েই খেলা করা হতো, নাকি পাশাপাশি আরো কোনো দুরন্তপনা আপনার ছিল? আমরা যতটুকু শুনেছি আপনি একবার কাশবনে হারিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমি এরকম- ওটা তখন হচ্ছে কি আমাদের যে একদম পিচ্ছি বেলায় যদি আমি দেখতাম যে ওই খাল, ওই নদীটা যদি পার হওয়া যায় তাহলে মনে হয় আমি পৃথিবী দেখা হয়ে গেল, এরকম একটা মনে হতো। তো এরকম করলাম কি, একবার একটা বন্ধুকে নিয়ে, ছোটবেলায় একটা বন্ধুকে নিয়ে ভাবলাম যে ওখানে যাব, ওই নদীটা পার হবো, নদী ছোট ছোট নদী। তো ওখানে গিয়ে দেখলাম কাশবন। যা হয়, কাশবন তো অনেক বড়, আমরা ছোট, বেশ হারাই গেছিলাম আর কি। অনেক দেরি হয়েছে আসতে, বাসায় খুব করছে, টেনশন করতো এগুলো নিয়ে। আরো কিছু আমার ব্যাপার ছিল এরকম, আমার ছোটবেলায় আসলে দুটো জিনিস হতে ইচ্ছা হতো। একটা হলো সাপুরে, একটা হলো মুচি। আচ্ছা। আমি সাপুরে অথবা মুচি দেখলে তাদের পাশে ঘন্টা ঘন্টা বসে থাকতে পারতাম, কারণ ওদের বিশেষ করে মুচির কাজটা আমার খুব ভালো লাগে দেখতে। আচ্ছা। এটা এখনো লাগে আমার কাছে, মনে হয় যে একটা জিনিস, একটা মানুষ যত কিছু হোক এটা জুতা কিভাবে যেন ঠিক করে দেয়, এটা আমার খুব ভালো লাগতো। আর সাপুরের সাপ দেখতে আমার খুব ভালো লাগতো কাজগুলো। অনেক সময় সাপুরে আমাকে নিয়ে খেলা দেখাতাম, ওই ছোট ছোট সাপগুলো যেগুলো বিষাক্ত নয় এরকম সাপ দিয়ে। তো এটা ছিল আমার ছোটবেলার শখ। এই যে আপনাকে ছেড়ে দেয়া, আমার মনে হয় আপনার মাও অনেক সাহসী একজন মহিলা ছিলেন। মানে আমি যখন থেকে থেকে যখন আমি ওই জায়গাটায় ভাবছি যে একটু কেঁপে উঠছি না, যে সেই কাশবন ছুটে চলা, আপনি বলছেন যে একটা খাল পার হলে মনে হয় যে আমি একটা পৃথিবী দেখবো। আসলে ওই রকম সুযোগ সুবিধা, সেই পরিবেশটা না পেলে আমার মনে হয় প্রকৃতির প্রতি আপনার যে ভালোবাসা আজ জন্মেছে সেটা সম্ভব নয়। আমরা জানি আপনি কিভাবে এগিয়েছেন। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, মাহফুজ রাসেল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে স্থায়ী জীবন এবং পেশা ছেড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পাহাড়ে বসবাস শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবি এবং এমবিএ সম্পন্ন করার পর মার্চেন্টাইজিং পেশায় যুক্ত হয়ে পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে ইন্টারন্যাশনাল ফ্যাশন মার্কেটিং ও প্রপার্টি অ্যান্ড কনস্ট্রাকশন বিষয়ে পড়াশোনা করেন। বিদেশে থাকা অবস্থায় পর্বতারোহণ ও ভ্রমণের মাধ্যমে প্রকৃতির প্রতি তার আগ্রহ বাড়ে এবং কিলিমানজারো অভিযান ও আমাজন বনে বসবাস তার চিন্তায় বড় পরিবর্তন আনে। বাবার মৃত্যুর পর 2016 সালে দেশে ফিরে এসে তিনি খাগড়াছড়ির পূর্ব খেদাছড়া এলাকায় জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বন উজাড় ও বন্যপ্রাণীর শিকারের বাস্তবতা দেখে তিনি পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ প্রতিষ্ঠা করেন। নিজের ও বন্ধুদের কেনা প্রায় 50 একর জমি বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত করে সেখানে প্রাকৃতিক বন গড়ে তোলেন। স্থানীয়দের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, পাঠাগার ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সংরক্ষণ কার্যক্রমকে সামাজিক উদ্যোগে রূপ দেন। বর্তমানে পিটাছড়া এলাকায় বিভিন্ন বিপন্ন প্রাণী, প্রায় 150 প্রজাতির পাখি এবং নানা জীববৈচিত্র্যের উপস্থিতি নথিভুক্ত হয়েছে। ভবিষ্যতে এখানে গবেষণা কেন্দ্র গড়ে তুলে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। শৈশবের সেই দুরন্তপনার কথা শুনছিলাম, তারপর তো বললেন যে বাবার চাকরি সূত্রে আপনি চট্টগ্রামেও থেকেছেন, কুমিল্লায় থেকেছেন। তখন কি আসলে কোনো কিছু বুঝতে পারতেন? আপনি তো বলছিলেন যে আপনি আসলে হতে চেয়েছেন সাপুরে কিংবা মুচি। যখন একটু বড় হলেন, এসএসসি পরীক্ষার কাছাকাছি, তখন তো একটু পরিণত বয়স, বা বাবা মারও একটা চাওয়া পাওয়া তখন তৈরি হয়, মায়েরও কিছু কথা থাকে। আমরা সেই জায়গাটা নিয়ে যদি জানি, যে তখন কি আসলে কোনো কিছু ভাবতেন যে না ঠিক আছে, যতটুকু হয়েছে হয়েছে, এখন আমাকে কোনো কিছু ভাবতে হবে, আমি আসলে কি করতে চাই? এটা হয়েছে আসলে ইন্টার মানে এসএসসি দেওয়ার পরে, আচ্ছা। যেটা হচ্ছিল যে সামাজিক প্রেশার থাকে, যে কিছু হয়ে দেখাতে হবে। এসএসসিটা শেষ হলো কোথায়? চিটাং কলেজ থেকে। আচ্ছা, চিটাং কলেজ HSC? থেকে, চিটাং গভর্নমেন্ট জি। স্কুল থেকে। জি। তো এর মধ্যে হচ্ছে আমার বড় ভাইরা তো বললাম খুব ভালো স্টুডেন্ট, দুজনেই ডাক্তার। বাহ। তো আমার অবস্থা খুব একটা ভালো না। তো ভাবলাম যে এই যে কিছু একটা না করে দেখালে তো আর হয় না, বাসায় মান সম্মান থাকে না। তারপরে গিয়ে একটু সিরিয়াস হলাম, সিরিয়াসে চিটাং ইউনিভার্সিটিতে বিবি করলাম, এমবিএ করলাম। তারপরে আমি আসলে পড়াশোনা করেছি ফাইন্যান্স থেকে, আচ্ছা। মেজর ছিল। কিন্তু কেন জানি আমার সেই মনে হচ্ছিল যে টাই পরে ব্যাংকে যেতে হবে, এটা আমাকে দিয়ে হবে না। বাবার এটা ইচ্ছা ছিল যে আমি ব্যাংকার হই। তো আমি একটু হবে না, আমি তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রি দিকে যাই। বাংলাদেশে যেটা হচ্ছিল যে মার্চেন্ডিং করা যায়, তো বাইং হাউসে ঢুকলাম। আচ্ছা। তো
কিন্তু ভাবলাম ভার্সিটি যে জীবনটা এটা career আরেকটু তৈরি করা থাকতে যায়। চাই স্যার, জি। কারণ যেটা দেখা যায় মানুষ ভালোবাসে যে জিনিসগুলো সেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে সে সুযোগ তৈরি করেই নেয়। এই যে ঘোরাঘুরি ভালোবাসতেন বা প্রাণীকুলকে ভালোবাসতেন, এই ভালোবাসাটা কি আপনার ভার্সিটি জীবনে কোনো না কোনো ভাবে আবার আসলো, যে আরো কিছু ঘটনা, আরো হ্যাঁ, কিছু সেটা অভিজ্ঞতা? হতো, যেটা হলো যে আমি খুব মানে একা একা বেরিয়ে পড়তাম, বিশেষ করে বান্দরবন, রাঙামাটি, এই খাগড়াছড়ি এসব অঞ্চলে আমি একা একা ঘুরে বেড়াতাম। দেখা যেত তখন তো এত পয়সা থাকতো না, টিউশন করতাম, টিউশনটাকে একটু জমিয়ে চলে যেতাম, এরকম বেশ করতাম যে আমার ওই জায়গাটাগুলো ভালো লাগতো, যে একদম রিমোট এলাকা, আচ্ছা। মানুষজন খুব কম, আদিবাসীরা কিভাবে জীবনযাপন করছে, প্রকৃতির সাথে মিলেমিশে কাজ করে, এগুলো আমার ভিতরে ছিল, আচ্ছা। সবসময় ছিল মূলত। পরবর্তীতে যখন আসলে একটা সময় আমি হারিয়ে ফেলছিলাম, ডেফিনেটলি মানে হারিয়ে ফেলছি বলছে ভালোবাসা তো কমেনি, কিন্তু আমি ক্যারিয়ার মোটিভেটেড ছিলাম একটা সময়। এবং সেই অর্থে আসলে আমি যখন এখানে মার্চেন্ট হিসেবে চাকরি করছি, আমার খুব ভাবলাম যে বায়ার হব। এখন বায়ার তো আমাদের এই দেশে হওয়া যাবে না। তখন ভাবলাম ঠিক আছে কি করা যায়, তো ভাবলাম যদি আমি ইংল্যান্ডে যাই, ওখানে পড়াশোনা করি, আবার আরেকটা মাস্টার্স করি, তাহলে আমি বায়ার হতে পারবো। আচ্ছা। সেই সুবাদে আসলে আমার বাইরে যাওয়াটা, এবং সেখানে গিয়ে আমি তারপর ক্যারিয়ার যখন করলাম, তো আমার মধ্যে একটা হয়তো বা একটা জিনিস আছে যে আমি যখন কিছু করি আমাকে একটু বেশি বেশি করে ফেলি আর কি, আমি খুব আচ্ছা, বেশি প্যাশনেটলি কাজগুলো করি। আচ্ছা। স্যার, আপনি গল্পে গল্পে যত সহজে বলে ফেললেন যে দেশের বাইরে চলে গেলেন, কিন্তু আমরা জানি যে এই গল্পের পিছনের গল্পগুলো অনেক একটু অন্যরকম, একটু কঠিন, একটু এক্সাইটিং। আমরা শুনতে চাইবো যে যাওয়ার যে প্রস্তুতি সেটা কিভাবে নিলেন, এবং একই সাথে কিভাবে আসলে যাওয়া হলো। দেশের বাইরে যাব, এটা তো একটা সিদ্ধান্তেরও ব্যাপার। আমি দেশের বাড়ি যখন যেতেছি, আমার ফ্যামিলি মানে বাবা মা চাওয়া কখনো চায়নি, বিশেষ করে বাবা কখনো চায়নি দেশের বাড়ি যাই। তো এই জন্য আমি বাসা আসলে জানাতেও পারছিলাম না। তো আমি যখন চাকরি করছিলাম মার্চেন্টে, একটা বাইং হাউসে কাজ করছিলাম, তখন আমি ওই কাজের ফাঁকে ফাঁকে অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা। ওই কাজের ফাঁকে যখন সময়টা পাই তখন আমি অনলাইনে বসে অ্যাপ্লাই করছিলাম। তো এটা বাসায় কেউ জানতোই না। আচ্ছা। তো যখন আমার ওই এটা ভিসার ডেট আসলে, ইভেন কি আমার মনে আছে আমি যখন সেই কত সালের কথা, না 2002 এরকম সময়ের কথা, আচ্ছা। আমি যখন আমি যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা আমি করছিলাম মানে এম্বাসির সামনে দাঁড়িয়ে, রাতে তখন বাজে রাতে 3টা, ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আমি যে কারণ এই সুযোগটা আমি বাসায় বসে করবো যেন না জানতে পারে, আমার মনে আছে। আচ্ছা। এবং আমার কাপড় চোপড়ও আমি নিয়ে এক ফ্রেন্ডের বাসায় ওখানে কাছে রাতের বেলা আমি আয়রন করেছিলাম, আচ্ছা। মানে বাসায় সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে হ্যাঁ, বেশ যতটুকু করা যায়। হ্যাঁ। তারপরে আমি যাই না পরে ভিসা হয়ে গেল। হওয়ার সাথে সাথে তারপর যখন এসে বাবাকে আমার মনে পড়ে, আমি সালাম করছি, বাবা বুঝতে পারছে না কেন সালাম করছি, আমি কিছু বলিনি। পরে ওই যে আম্মু বলে দিছে, তারপরে ওরা রাজি হয় না, অনেক কষ্টে রাজি করানো গেল। এখন যেটা হয় অবশ্যই, তখন তো আমার বাবা তো সরকারি চাকরি করতেন, অনেক বেশি টাকা পয়সা নেই। তো যাও, যখন ওখানে গেলাম খুব বেশি টাকা নিয়ে যেতে পারিনি, কিন্তু প্রথম কয়েক বছর, বিশেষ করে 1.5 বছর অনেক কষ্ট করতে হয়েছে, প্রচুর। দেখা যাচ্ছে যে আমি 2-3টা জব করেছি, তারপরে টিউশন ফি দিতে আমার খুব কষ্ট হয়েছে লম্বা সময়। এমন হয়েছে যে আমি আমার গ্রাজুয়েশন সিরির যেতে পারিনি, আচ্ছা। কারণ আমার পেমেন্ট কমপ্লিট করতে পারিনি, কারণ এটা তো 1 বছরে কমপ্লিট করতে হয়, আমি করেছি 1.5 বছর জি। আচ্ছা, সার্টিফিকেট পরে পেয়েছি আর কি। তো এই কষ্টগুলো তো আসলে করতে হয় জীবনে গড়ে উঠতে হলে। আর যেটা হলো যে নতুন একটা কালচারে গেলে ওই কালচার সম্পর্কে যদি আমি মানে এই কালচারের সাথে দ্রুত যদি ম্যাচ না করতে পারি, নিজেকে গড়ে না তুলতে পারি, তাহলে তো কেরিয়ার করাটা মুশকিল। তবে আমার ভাগ্য মনে হয় যে, ভাগ্য আসলে বিশ্বাসী না, কিন্তু আমি ভাবি যে কষ্টটা আমি বিশ্বাসী। আমি ভাবি যে আমার যেহেতু আমার যেটা একটা ছোটবেলা থেকে গড়ে উঠছে যে আমার ভাইরা অনেক বেশি ট্যালেন্টেড, আমার কাছে ওসব মনে হয় ওয়াও, ওরা এত বেশি ট্যালেন্টেড, আমি এত কম, তাহলে আমাকে জীবনে পরিশ্রম করতে হবে বেশি। আচ্ছা। তো ওই পরিশ্রমটাই মনে হয় আমাকে হেল্প করেছে যে আমি এই ক্যারিয়ারে চাকরিটা পাওয়া হঠাৎ করে, ওটাও বেশ নাটকীয় ভাবে আমি চাকরিটা পেয়েছি। হ্যাঁ, এবং আমার যে মানে এই পড়াশোনা করেই ওখানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়াটা বেশ টাফ। আপনি তো পড়লেন প্রপার্টি এন্ড কনস্ট্রাকশন। আমি আসলে পরে পড়েছি। আচ্ছা। এটা হলো আমি যখন আমার ক্যারিয়ার ছেড়ে দিয়েছি, এটা পড়েছিলাম আমি কনস্ট্রাকশনে, এটা পড়েছিলাম শুধুমাত্র আমি নিজের জানার জন্য, কোনো কারণ ছিল না, এটা একদম নিজের জানার জন্য। তার মানে পড়েছেন ফ্যাশন মার্কেটিং। ফ্যাশন মার্কেটিং, আচ্ছা, এটাই ছিল। এবং ফ্যাশন মার্কেটিং নিয়ে পড়ে আপনি সেখানে জব শুরু করলেন? হ্যাঁ, সেখানে জবটা করেছি। আচ্ছা, আপনি কত সালের কথা বলছেন আপনি সেখানে গিয়েছেন? আমি 2002-তে গিয়েছি। আচ্ছা, 2তে গিয়েছেন। কত বছর ছিলেন? আমি প্রায় 15 বছর। 15 বছর ছিলেন? আচ্ছা, তাহলে মানে আমি আসলে এই জন্যই বলতে চাচ্ছি যে আপনি তো আসলে প্রকৃতির সান্নিধ্যে বড় হয়েছেন এবং সবসময় প্রকৃতি আপনাকে টেনেছে।
মানে সেখান থেকে পরিবারের অসম্মতি থাকা সত্ত্বেও, মানে সম্মতি নেই, তারপরেও কিন্তু আপনি চলে গেলেন দেশের বাইরে এবং প্রায় 15 বছর থেকেছেন। তারপর সেই জায়গাটিকে তো আসলে আপনি ভুলতে পারেননি এবং আবার সেখানে এসে আপনি থিতু হয়েছেন। এটা কি আসলে দেশের বাইরেও আপনাকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে আপনার কোনো সংযোগ ছিল কিনা এই প্রকৃতির সঙ্গে? আপনি আসলে কিছু করতেন কিনা যদি একটু জানতে চাই। ছোটবেলায় আসলে কি আমরা কিছু বই, তখন তো ছোটবেলায় আমাদের বই পড়ার বেশ হিরিক ছিলাম, সবাই গল্প বই পড়তাম প্রচুর। দেখা যেত যারা ভ্রমণ কাহিনীগুলো বা মাসুদ রানা, যেমন কিলিমাঞ্জারোর কথা যেটা আসে, এটা কিন্তু মাসুদ রানা বইতে পড়েই কিন্তু আমি সেই কিলিমাঞ্জারোর আগ্রহ। কারণ কিলিমাঞ্জারো কিন্তু আমার কখনো একদম শিখরে যাওয়ার চিন্তা ছিল না। ওই বইতে আমি পড়েছিলাম যে ওখানে 5টা লেয়ারের প্রকৃতি আছে। আমার হলো ওই যে বিভিন্ন লেয়ারে যে আবহাওয়া চেঞ্জ হলে যে প্রকৃতিটা কেমন হয় ওটার প্রতি আগ্রহ ছিল, এই জন্য আমার আসলে কিলিমাঞ্জারো যাওয়া। আর ইংল্যান্ডে যেটা হয়েছিল, আমি তো প্রথম দিকে বেশ ক্যারিয়ার মোটেও ছিলাম, তখন এমনিতে ওখানে সব জায়গায় পার্ক, হ্যাঁ, প্রকৃতির সব জায়গায়, আশেপাশে সব জায়গায়। আর আমি থেকে ম্যানচেস্টার বেশ কান্ট্রি সাইডগুলো খুবই ভালো, মজার। তো যেটা হতো যে ওই এক্স্যাক্টলি ওই যে বাইং, আমার যে বায়ার হিসাবে বা বাইং ম্যানেজার, বা আমি আই ওয়াজ অলমোস্ট এ ডাইরেক্টর। আমি যখন ক্যারিয়ার ছাড়ি তখন আমি প্রায় ডাইরেক্টর হয়ে যাব। আচ্ছা, তখনই আমি ডিসাইড করছি যে আমি এই জীবনে থাকবো না, মানে এই কনজিউমারিজম বা যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তো হয়েছিল কি যে আমি আসলে মানুষকে আরো কেনাচ্ছি, অপচয় করছি, আমার কেন খারাপ লাগতো। তো যখন লাস্টে ছেড়ে যাই, আমি ছেড়ে দিব এই ক্যারিয়ারটা, তখন আমার কোম্পানি যে চেয়ারম্যান এবং এমডি ছিল, ওরা এটা মেনে নিতে পারেনি। ওদের ধারণা ছিল আমি মনে কম্পিটিটিভ কাছে চলে যাবো, যেহেতু আমি খুব ফাস্ট ফরওয়ার্ড, আমার ক্যারিয়ার হয়েছিল, ডেভেলপমেন্ট হয়েছিল খুব ফাস্ট, মানে এত অল্প সময়ে ওখানে আর কারো এরকম হয়নি। তো মানে আমাদের কোম্পানিতে, আর আমি একমাত্র এখানে এই সাউথ এশিয়ান ছিলাম একমাত্র। তো আমাকে ফাইটটাও বেশি করতেছে ওদের সাথে একদম গড়ে তুলতে। তো ওই সময়টা একদম কমপ্লিটলি আমি ফুল মোটিভেশন ছিল যে আমি এই বাইং, এটাই আমার লাইফ, এটাই আমার ক্যারিয়ার, এটাই করতে হবে। কিন্তু ওভার দ্য টাইম যেটা করছে যে আচ্ছা আমার খারাপ লাগতে শুরু করছে, এই ছোটবেলার সব জিনিসগুলো যেটা আমার ভিতরে আসলে ইনবিল্ড, তখন আমি ভাবলাম যে না, এগুলো করা যাবে না। তারপরে ক্যারিয়ার ছাড়লাম। ছাড়ার পরে আমি যেটা করলাম, এটা খুব প্রথম থেকে যেটা কষ্ট হলো, এটা মজার গল্প, একটু আপনাকে বলি এটা। জি, সেটা হচ্ছিল যে আমি প্রথম যে কাজটা করেছিলাম ছাড়ার পরে, আমি আমার বাসায় অনলাইনে একটা আমি নোটিশ দিচ্ছিলাম যে বাসায় যে জিনিসটা স্টিকার লাগানো থাকবে ওটা ছাড়া বাকি সব আপনারা নিয়ে যেতে পারবেন। আমি দিনের এই এত ঘন্টা, আগামী 3 দিন এত ঘন্টা দরজা খোলা থাকবে, যে যার ইচ্ছা নিয়ে যাবেন। এবং সেখানে মজা ছিল যে আমার হোম থিয়েটার, বা তখন আমি ফ্যাশন ছিলাম, তো অনেক কাপড় চোপ কিনতাম, এটা সেটা কিনতাম। তো ভাবলাম যে প্রথমে এটা করতে হলে আমাকে আমার শোল্ডারের যে ওয়েট, এই যে কনজিউমারিজম ওয়েটটা কমাতে হবে। তো ওঠে থেকে আমার হঠাৎ মনে হয় যে আমি আসলে জিনিস কমাতে হবে, এইগুলো ক্লাটার, এগুলো কমাতে হবে। আমি একটু ছোট্ট করে শুনি, তারপর আমরা বিরতি নেব। যে বিদেশের মতো একটা জায়গায় বসে না, মানে দেশে কিন্তু এত কিছুর ভিড়েও আমাদের একটা মানে শক্তির জায়গা হচ্ছে আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন বা আত্মীয় স্বজনও হতে পারে। সেখানে কি আপনি একদমই একা ছিলেন, নাকি আপনার সঙ্গে মানে এই বিষয়ে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল? মানে আসলে তখন আমি ম্যারিড ছিলাম ওই সময়, কিন্তু আমার যে পার্টনার ছিল সে তার আবার প্রকৃতি নেই এত আমার মতো কিছু ছিল না। মানে ওখান থেকে আমার শি ওয়াজ লাইক মাই ফ্রেন্ড এজ ওয়েল, মানে ওই টাইপের রিলেশনশিপটা বেশ ভালো ছিল, কিন্তু প্রকৃতির ব্যাপারে এতটা ইয়ে ছিল না। আচ্ছা আচ্ছা, ওটা আমার ভিতরে আসলে ছোটবেলা থেকে ইনবিল ছিল। তো আমি যেটা করলাম, যখন ক্যারিয়ার ছেড়ে দিলাম, ওই যে ক্লাটার গুলা, মানে সবকিছু আমি মোটামুটি দান, মানে 2/3 আমার আসলে পজিশন নিয়ে গেল। আচ্ছা, আমি ওই যে বললাম না, যেটা স্টিকার ছাড়া বাকিগুলো, এবং আমার গাড়ি টাড়ি যা আছে সবাই নিয়ে গেল। আমার কাছে বেশ হালকা লাগলো। তখন যেটা হলো যে আমি খোঁজা শুরু করলাম মানুষ, আমি কিছু খুঁজলেই পাওয়া যায়, মানে যাই আমি পৃথিবীতে করতে চাই ওই ধরনের মানুষ কিন্তু আছে। তো ওরকম লোক খুঁজে আমি অনেক পেলাম বিভিন্ন রকমের। আচ্ছা, এবং ওদের কাছ থেকে আমি ওদের সাথে ঘোরাঘুরি করা, ওদের সাথে কাজ করা, ওদের সাথে বিভিন্ন জায়গা যাওয়া, প্রকৃতি নিয়ে, তারপর হার্বাল প্র্যাকটিস করা। এবং আমার একটা সোসাইটি এখনো চলতেছে, যেটা হলো আমরা অর্গানিক গ্রোয়িং করি। এটা এই কমিউনিটিটা আমি তৈরি করছিলাম, এটা এখনো চলতেছে। ওখানে এটা গভর্নমেন্ট থেকে লিজ নেওয়া জায়গা নেই। তারপরে আমার কিছু মেন্টরও তৈরি হয়েছে ওভার দ্য টাইম, যারা মানিলেস চলে ওয়ার্ল্ডে, এখনো চলে, এখনো আছে এরকম বেশ কমিউনিটি ইউরোপে। আমি অলমোস্ট একসময় মানিলেস হয়ে গেছিলাম, এটাও লম্বা সময়, কিছু সময় কাটছে। কিন্তু এর মধ্যেও যেটা হয়েছিল যে আমি ওই যে ঘুরে বেড়ানো, সাইকেল নিয়ে চলে যাওয়া, হিচহাইকিং করা, ব্যাকপ্যাকের উপর 3 মাস, এটা ইউরোপে হোক, আফ্রিকাতে বা অন্যান্য দেশে হোক। সেই অভিযাত্রাটা প্রথম কবে শুরু হলো দেশের বাইরে?
এই ধরনের অভিযাত্রা আমার শুরু হয়েছে আসলে 2008-এর পরে। আচ্ছা এর আগে যেগুলো জাস্ট হলিডে, আচ্ছা হলিডেতে যাওয়ার মতো, কিন্তু 2008-এর পরে শুরু হয়েছে আমার পুরোপুরি একদম প্রফেশনাল পায়ে হাঁটা, হিচ হাইকিং, সাইকেল হাজার হাজার কিলোমিটার সাইকেল চলা, এভাবে ফ্রেন্ডদের সাথে ঘুরতাম, কিন্তু আমি আমার বেশিরভাগ সময় আমি একাই ঘুরতাম। আচ্ছা ঘোরাঘুরির ক্ষেত্রে আসলে কোন বিষয়টি অনেক বেশি টানতো, পাহাড় নাকি সাগর নাকি প্রকৃতির অংশ? তো সবই আসলে আপনার পছন্দের জায়গাটা আমার সাগর একটু কম টানে, আমি সাগরে বেশিক্ষণ, সাগর ভাল লাগে ওই 2-4 ঘন্টা আধা বেলা পর্যন্ত। আচ্ছা, আমাকে বেশি টানে হলো যে গাছপালা, পাহাড়, প্রকৃতি, বিরান ভূমি, এই ধরনের বেশি টানে। কিলিমানজারো অভিযানে মানে সেই অংশ নেওয়ার সেই মুহূর্তের কথা যদি জানতে চাই, যে কখন এই ধরনের একটা ডিসিশন নিলেন? কিলিমানজারো ওই যে বলেছিলাম যে মাসুদ রানা পড়ে, মাসুদ যেটা আমার রানা পড়ে। ছোটবেলা একদম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আগ্রহটা তৈরি হয়েছিল, আচ্ছা এটা মাথায় গেঁথে গেছে এক সময়, যখন আমি এই ধরনের বেশ হাইকিং টাইকিং করতেছি, ইউরোপে বিভিন্ন জায়গায় ক্লাইম্বিং করছি, এবং ইংল্যান্ডও অনেকবার, মানে পাথরের ভারী বেশি হয় এবং আইস থাকে, এগুলো তো যখন করতেছি, তো হঠাৎ করে আবার মনে পড়লো যে আশা, আমি তো কিলিমানজারোর কথা মনে পড়লো যে 3টা লেয়ারের প্রকৃতি আছে, তো ভাবলাম যে ঠিক আছে এটা যাই। তো ওটা তো আমার মনে হয় পৃথিবীর 7ম না 8ম হাইয়েস্ট এটা আর কি। তো নিজেকে তারপর রেডি করতে হয়, রেডি করলাম। কি কি প্রস্তুতি নিলেন? প্রস্তুতি হলো যে, যেমন ধরেন আমি এমনি তো পাহাড়ে তো খুব উঠতাম, তো ওদের আমার ব্রিদিং প্র্যাকটিসটা ছিল, আচ্ছা। এটা ছিল মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এই যে প্র্যাকটিসগুলো, এগুলো আমি কিছুদিন ক্লাইম্বিংও করছি, পরে ব্যথা পাওয়াতে আমি ছেড়ে দিয়েছি এটা। ক্লাইম্বিং মানে যে রক ক্লাইম্বিং যেটাকে বলে, আচ্ছা। ওটাও ছেড়ে দিয়েছি, ওই যে রোপ দিয়ে যেটা রক ক্লাইম্বিং করে, এগুলো ছেড়ে দিয়েছি পরে। তো কিন্তু ওইটা কিলিমানজারো যাওয়ার জন্য আমি যেটা করছিলাম যে আমি প্রতিদিন আমি প্রায় সপ্তাহে 5 দিন দৌড়াতাম, এভারেজে 12 কিলোমিটার করে, 60 কিলোমিটার দৌড়াতাম। আর সাইকেল তো আমি প্রতিদিনই চালাতাম, প্রতিদিন 10-15 কিলোমিটার সাইকেল এমনি চালানো হতো আমার। আচ্ছা তো ওখান থেকে এরকম 3 মাস করেছি, আর দেখা গেছে আমি 3 মাস পরে আমার প্রায় 12 কেজি ওজনও কমে গেল। তো ওটা বেশ সুবিধা হয়েছিল। একদম ওটা আমি বুঝতে পারিনি, হঠাৎ করে দেখি যে আমার প্যান্ট ট্যান্ট কিছু লাগতেছে না, নতুন করে আমার ট্রাউজার কিনতে হচ্ছে। কিন্তু এগুলো আপনার অভিযাত্রায় আপনাকে সহযোগিতা হ্যাঁ, করেছে। বেশ বেশ। আচ্ছা, আমরা একটু অ্যামাজন বনের কথা যদি শুনি, সেটা কখন হলো? সেটা 2012-তে। আচ্ছা আমার আসলে অ্যামাজনে যাওয়ার যে ইচ্ছা ছিল এক্স্যাক্টলি এরকম ছিল না। অ্যামাজন নিয়ে আমরা ছোটবেলায় পড়ছি, এটা মনে হয় কুয়াশা না কোথায় জানি কোন একটা জায়গাতে গল্পে আসলে না 3 গল্প ঠিক আছে মনে বা টারজান, ছোটবেলায় যে টারজান এগুলো ছিল। কিন্তু বড় হওয়ার পর ব্যাপারটা টারজান জায়গা ছিল না, বড় ছিল আমি আসলে আমরা যে আদিম মানুষ, যখন আমি জীবনে একটা ওই জায়গায় চলে গেছি যে আসলে সেলফ সাস্টেইন লাইফে চলে গেছিলাম, আচ্ছা আচ্ছা অলমোস্ট মাইন্ডলেস আমি চলতে পারতাম, প্র্যাকটিসটা করছি। তখন আমার খুব একটা ছিল যে আমি অনেকগুলো কথা শুনতেছিলাম, পড়তেছিলাম যে মাইন্ডলেস ম্যানিফেস্টো, মানে পয়সা ছাড়া চলা যায়, বা স্মলার কমিউনিটিতে আসলে বেটার, গ্লোবাল ভিলেজের থেকে ওটা বেটার, আসলে সবার সবাইকে দেখে রাখে। তখন আমার একটা ছিল যে আসলে আদিমভাবে মানুষ যে থাকতো বলে, এই যে একদম রিমোট এলাকা, ওরা আসলে কেমন আছে, ওরা আসলে কি জীবনটা কি আসলে ভালো জীবন, আমি নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নিতে চাচ্ছিলাম। তো সেটা আমি প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যে আসলে ইন্দোনেশিয়া, যে ইন্দোনেশিয়া বলতে আমি যেটা বলি যে ওয়েস্ট পাপুয়া, পাপুয়া নিয়ে কিনা ওয়েস্ট পাপুয়া, যেটা ইন্দোনেশিয়ার আন্ডারে, ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ওখানে রিবেল অনেক মারপিট হচ্ছিল, আর্মি ইন্দোনেশিয়ার মারপিট, আমি ওখানে ঢুকতে পারিনি কোনোভাবেই। পরে আমার প্ল্যান চেঞ্জ করে আমি অ্যামাজনে গেলাম। আচ্ছা কিন্তু যাওয়ার সময় আমার ভিতরে একটা জিনিস ছিল যেটা আমি তখন আর কাউকে বলিনি, সেটা হচ্ছে আমি ওয়ান ওয়ে, আসলে আমার প্ল্যান ছিল ওয়ান ওয়ে গেছিলাম আমি, মানে ফিরে না আসার জন্য। আচ্ছা তাই? হ্যাঁ। আচ্ছা, কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়ে মানে এগুলেন কেন? আমার মনে হয়েছে যে আসলে আমি যদি মানে এই যে কসমোপলিটন বা শহরে যে আমাদের যে এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সবকিছু কানেক্টেড হয়ে গেছে, ওই কানেকশন থেকে দূরে থাকতে পারলে, আমি যদি রিমোট ওদের সাথেই থাকি, ওদের মতো আমি থাকতেই, তাহলে আমি একটা স্মলার কমিউনিটি থাকতে পারবো, যা হয় এর ভিতরেই হবে, আমার সারা পৃথিবী সঙ্গে জানতে হবে না। এই যে এত ডিস্ট্রাকশন, এত নষ্ট হওয়া, সারা পৃথিবী তো হচ্ছে। মানে থাকার আগে আপনি এই ধরনের একটা ডিসিশন নিয়ে সেখানে গেলেন? হ্যাঁ। আচ্ছা, মানে তারপর ভাবলাম যে আসলে ভিতরে আমার এটা ছিল, আসলে তখন আমি বলিনি, যে কারণ বললে রাজি হবে না, টেনশন করবে। জি। তো ওই আমি বেসিক্যালি চলে গেছিলাম ওয়ানওয়েতে। আচ্ছা, তারপর 2 মাস আমি কোনো থাকলেন প্রিকশন তো? নিয়ে নেই, প্রিকশন মানে অনেকে নেয় না ওষুধপত্র, এই সেই অনেক কিছু নেয়, আমি কিছু নিইনি সাথে করে। জীবনের ডাক্তাররা অনেক- বলছে আমাকে, মানে ইংল্যান্ডে তো কোথাও যেতে হলে সবকে নিতে হয়, শুধু একটা ইয়েলো ফিভারে আমাকে ইনজেকশন বাধ্য, নাহলে ভিসা মানে ঢুকতে পারবো না আর কি ব্রাজিলে। তারপরে ব্রাজিলে অনেক ঘটনা আছে, মানে অ্যামাজনে অনেক ঘটনা আছে, একটু যেটা- শুনি, জি, আমরা আমরা শুনতে শুনতে চাই চাই ছোট আসলে। ছোট করে, যেহেতু অনেক- আপনার 2 মাস বসবাসের একটা
2 মাস না, আমি অভিজ্ঞতাও রয়েছে। আমি একদম ভিতরে ছিলাম হলো 3.5 মাস। আচ্ছা। মানে একটা পরিবারের সাথে একটা কমিউনিটিতে আমি ছিলাম 3.5 মাস ছিলাম। কিন্তু কি সেটা দেখলেন, কি অভিজ্ঞতা তৈরি হলো, জীবন দর্শনে কি পরিবর্তন আসলো? কিছুটা পরিবর্তন নিয়েই তো আসলে আপনি সেখানে গেলেন, আরো নিশ্চয়ই নতুন 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 দর্শনও যুক্ত হয়েছে, একটু শুনতে চাই। আমি যেখানে গেছি এখান থেকে যেতেও লাগে 15 দিন। মানাউস থেকে, মানাউস ছিল বলে ক্যাপিটাল অফ অ্যামাজনিয়া, একটা শহর, বেশ বড় শহর কিন্তু এটা। ওই শহর থেকে ওখানে সবাই যখন ব্রাজিল মানে অ্যামাজনে যায় ব্রাজিল হয়ে, তারা প্রথমে মানাউসে যায়, তারপর ওখানে ওই যে হলিডে ট্রিপের মতো আর কি, যে জি। প্যাকেজ ট্রিপে যায়। অ্যামাজন মানুষ দেখতে যখন যায়, এটা মানে চলো মানাউস যাবে ব্রাজিল থেকে, তারপরে 5 দিন 7 দিনের প্যাকেজ যায়। আর আমি যে গেলাম, যে আমি তো চলে গেলাম যে না, আমি খুঁজে বের করতে কোনো একটা পরিবেশে থাকা যায় কিনা, কোনো রিমোট, মানে আমি যেরকম চাচ্ছিলাম। তো বিভিন্ন আপস এন্ড ডাউনস আছে, কেন প্রচুর পরিশ্রম, কষ্ট, অনেক কিছু হয়েছে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অনেক কিছু হয়েছিল, কারণ ওই জায়গায় যাওয়া যাচ্ছিল না। তারপর লাস্টে একটু ভাগ্য উকি মারলো, এক জায়গায় যেতে একটা মানুষের সাথে পরিচয় হলো, তাকে অনেকভাবে বোঝানো হলো, তার মাধ্যমে তার ভাইদের বাড়ি বললো যে ঠিক আছে ভাইদের বাড়ি। তো এটা প্রায় 15 দিন বা 14-15 দিনের মাথায় আমি ওখানে গিয়ে পৌঁছলাম। আচ্ছা। তো ওখানে দেখলাম যে একটা 10 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার মধ্যে মাত্র 11টা পরিবার থাকতো। তো আমি থাকতাম একটা পরিবারের কাছে। তারা কি আদিবাসী? একটা পরিবার। এবং সেখানে আমার থেকে ওরা যা করতো তাই আমি করতাম। মানে আমি কখনো, আমি যেটা মাথায় নিয়েছিলাম যে আমি কখনো আমাদের অভ্যাস কিছু মানুষের, যে আমরা আসলে উপদেশ দেওয়া অভ্যাস, যে এটা করলে এভাবে করলে ভালো, এভাবে করলে। আমার প্রথমে ছিল আমি কিছু বলবো না, মানে ওরা যা করে তাই। তো ওদের কাছে কি আমি যেটা শিখলাম, যে ওরা এত অল্পতে ওরা যে ওদের কন্টেন্টনেসটা, মানে ওরা কথা কম বলে, সারাদিনে কথা কম বলে, ওরা স্বীকার করে, স্বীকার করে হলো খাওয়ার জন্য স্বীকারটা করে। আচ্ছা। স্বীকার তো অবশ্যই করতে হবে, তো যা স্বীকার করে তাই খায়, কিন্তু বাড়তি স্বীকারটা করে না। কখনো যদি বড় প্রাণী হয়ে যায়, তখন ওরা করে কি ওই পুরা কমিউনিটিতে ওরা ইয়ে করে, ভাগ করে দিয়ে আসে, দিয়ে আসে। এটা একদম সবসময়, যেমন একটা হরিণ শিকার হলো, বা একটা ওয়াইল্ড পিগ বা বোর যেটা বলে, অথবা তাপির আছে বড় প্রাণী, এগুলো যখন শিকার হলো, তাহলে আমরা সবাই কিন্তু ওটা কেটে কেটে, বা সবগুলো অন্য পরিবার, আবার অন্য পরিবার যদি এরকম কিছু করে, আবার এটা ভাগ করে চলে আসতো। মানে এরকম খুব অল্পতেই ওরা দেখলাম যে ওরা, ওদের মধ্যে কন্টেন্টনেস, ওরা এতটাই কন্টেন্ট যে ওদের যখন ওদেরকে অনেক বেশি খুশি হয়, যখন ওদের প্রকাশটাও কম, ওদের দুঃখ পেলেও প্রকাশটা কম, কেটে গেলেও সেটাও প্রকাশ। একটা বাচ্চা গাছ থেকে পড়ে হাত ভেঙে গেল, ও কান্নাকাটি করছে না। ওদের মধ্যে এই জিনিসটা খুব বেশ, যে ওরা আসলে মানে যারা বেশি কন্টেন্ট হয়, তার ভিতরে যে ইয়েটা থাকে, তখন সে আসলে এইভাবে প্রকাশটা করে না। যে আমরা যেরকম বাঙালিরা খুব হাউকাউ করি না, সবকিছুতে হাউকাউ করি। নেপালে পাহাড়ে কিন্তু মানুষ হাউকাউ করে না। আমি দেখছি, কারণ আমি আর্থকুয়েকের পরে ছিলাম, আমি ওখানে প্রায় 40টা শেল্টার বানিয়েছিলাম আর্থকুয়েকের পর গিয়ে নেপালে। আমি দেখছি ওখানে যখন একদম বিধ্বস্ত গ্রামগুলো যখন গেছি, একটা বাড়ি ও ঠিক মতো নাই, তেরপালের নিচে ঘুমাচ্ছে। আমি দেখিনি ওদেরকে, আমি যখনই গেছি কিছু হেল্প নিয়ে, কেউ এসে দৌড়ে আসে নাই, কেউ কান্নাকাটি করে নাই, কেউ আমাকে দাও বলেনি। তো তেমনি ওই অ্যামাজনের ব্যাপারটা আমি যেমন ভিতরে ওরাও এরকম হাউকা করা আসলে বিষয়টা কি এমন যে ওদের, আমরা বলি যে বাঙালি অনেক বেশি ইমোশনাল, মানে ইমোশন বিষয়টা ওদের মধ্যে একটু কম, বিষয়টা কি ওদের ইমোশন আমরা আছে, বলতে পারি? ওদের ইমোশন আছে, ওদের প্রকাশটা অতটা বেশি না। ওরা নিজেদের মধ্যে আসলে সবকিছু রাখতে পারে, এবং ওদের প্রতিদিনের নিত্যদিনের যে কাজগুলো, অথবা যেমন ওখানে আমি দেখিনি আসলে এটা মাতৃতান্ত্রিক না পুরুষতান্ত্রিক, খুব একটা বুঝে উঠতে পারিনি। কারণ আমি যাদের সাথে ছিলাম, যে পরিবারে আমাকে বড় ছেলে হিসেবে নিয়ে নিছিল ওরা, সময় গিয়ে আমি, মানে এটা আমার একটা টেস্ট ছিল, যে এটা লম্বা সময়, প্রায় আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, 2 সপ্তাহ না কত সপ্তাহ পরে একটা সময় গিয়ে আমাকে ওরা গ্রহণ করে নিল। ওই 2-2.5 সপ্তাহটা খুবই টাফ ছিল আমার জন্য, খুবই টাফ। কারণ কথা বলে না, প্রকাশ করে না, আমাকে পছন্দ করছি না। ভাষাগত কোনো পরিবর্তন তো আছে, ভাষা তো অবশ্যই, ভাষা তো নেই, আপনি কিভাবে সার্ভাইভ করলেন সেই জায়গাটাতে? আমি যাওয়ার আগে 200 কি 250 মতো আমি পর্তুগিজ ওয়ার্ড শিখছিলাম। আচ্ছা। যেহেতু ব্রাজিল পর্তুগিজ কথা বলতে, 200-250 মতো ওয়ার্ড শিখেছি। আর এখন যেহেতু ওখানে পর্তুগিজ বা ফ্রেঞ্চ বা ওই যে জার্মানরা যখন, ব্রিটিশরা যখন ওই যে মিশনারির কাজগুলো করছে, ওরা অনেক ভিতরে গিয়ে মানুষকে ধর্মটা ধরাইছে, খ্রিস্টান ধর্ম। অবশ্য ওটা ডিফারেন্ট, ওদের খ্রিস্টান ধর্মটা আবার ডিফারেন্ট। তো ওরা কিছু পর্তুগিজ ওয়ার্ড শিখছে। তো আমার সাথে ওই কমিউনিটি হতো যে পর্তুগিজ ওয়ার্ড, আমি গ্রামারটা আমার ছিল না, ওয়ার্ড বলতাম, ওরা কিছু ওয়ার্ড। তারপরে হয়েছে কি আলটিমেটলি আমি শিখে গেছি, ওদের ভাষাটা শিখি নেই, কিন্তু ওদের সাথে মোটামুটি আমি তখন নিত্য মানে ইশারা চলতে পারতাম। আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে প্রথম 2-3 সপ্তাহ আপনার বেশ একটা কঠিন সময় গিয়েছে। কঠিন সময়টা এই অর্থে যে ওদের তো আসলে প্রকাশটা কম,
এবং ওদের অ্যাকসেপ্টেন্স যে বিষয়টা সেটাও আমার মনে হয় ওরা একটু সময় নিয়ে করে। এবং ওদের সঙ্গে আমার মনে হয় প্রকৃতির অনেক বেশি মিল, বিশেষ করে প্রকৃতির প্রাণীকুলের সঙ্গে তারা অনেক বেশি নিঃস্বার্থ এবং যখন ভালোবাসছে তো ভালোবাসছে, বিষয়টা এরকম। তো আপনি যতদিন থাকলেন, যখন ফিরে আসলেন, এটা কি তারা মেনে নিল খুব সহজে? কারণ ওরা তো একটা পর্যায়ে এসে আপনাকে নিজের করে নিল। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওই যে বললেন প্রকৃতি, আসলে ওরাও প্রকৃতির মতোই একদমই, একদম আমার ওদের- এটি মনে হচ্ছে আপনার হ্যাঁ, কথা শুনে। জি ওরা গ্রহণ করতে অনেক সময় নিয়েছে, জি মানে অনেক হয়। তো চলে আসার ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক ছিল। ওরা তো মেনে নিতে পারেনি, কারণ আমাকে বড় ছেলে, ওদের সমাজে বড় ছেলের একটা ব্যাপার আছে যে বড় ছেলে ওরা কিছু করার আগে বড় ছেলেকে বলে। এটা অ্যাপ্রুভালের জন্য কিনা, মানে মনে হয় যে অ্যাপ্রুভালের জন্য বলছে, কিন্তু অ্যাপ্রুভালটা আসলে দরকার হয় না। যেমন আমাকে বলা শুরু করলো যখন বড় ছেলে নিল, আমার কিছু করার আগে আমরা এখন মাছ ধরতে যাব, আমরা এখন শিকার করতে যাব, আমরা এখন ওখানে যাচ্ছি, আমাকে বলতো সবসময়। তখন আমি বুঝতাম না কেন বলে আমাকে, বাবাকে কিন্তু বলে না। তো তারপরে আমি একসময় বললাম, ও আচ্ছা আচ্ছা, ওদের কালচারটা এটা। আমি যখন ছোট বোন, আমার দুইটা ছোট বোন ছিল আর দুইটা ভাই ছিল, তো বোনদের সাথে একটু আমি বেশি মিশতাম, আর ওরা খুব পাশাপাশি থাকতো, কাছে থাকতো বেশি আমার। তো যখন বললাম তখনও বুঝলাম যে না, আসলে ওরা এটা ওদের প্র্যাকটিস। তো স্বাভাবিক বড় ছেলে চলে যাবে, আর মাটা আমার আমার মনে হয় যে আর কি আমার সেকেন্ড মা হলো উনি আমার লাইফের। হ্যাঁ, অসাধারণ ছিলেন, অসাধারণ। এখন আমার মধ্যে একটা কাজ করছিল যে আমি তো আসছি ওয়ান ওয়েতে, আমি চলে যাওয়ার জন্য আসিনি, আমি থেকে জন্য আসছি। তা আমার ভিতরে একটা সবসময় যুদ্ধ হতো, যে খুব মনে পড়তো আমার মায়ের কথা। এটা একটা বড় সমস্যা। এই আমার নারীর টানটা না থাকলে আমি জীবনে মনে হয় বেঁচে যেতাম। এই নারীর টানটার কারণে আমি সারাক্ষণ মাথায় খালি ঘুরতো যে মা তো জানে না আমি কোথায়, আমি না ফিরে গেলে মার কি অবস্থা হবে। কয়দিন পর এটা হতো, আমার খুব কষ্ট হতো, আমি নিজে নিজে কথা বলতাম, কিছুটা মাঝে মাঝে উদ্ভ্রান্ত মতো আচরণ হতো আমার। আর সামহাও অনেক প্রকৃতি মনে হয় আমাকে কিছুটা হয়েছিল যে যে আমি অনেক দূরের জিনিস দেখতে পেতাম। আমি জানি না এটা কেন আমাদের, আমি অনেক দূরের জিনিস দেখতে পেতাম, শুনতে পেতাম ওই সময়টায়। এগুলো তৈরি হয়েছে এবং ওদের সাথে প্রচন্ড ক্লোজ হয়েছি, একসাথে কাজ করতেছি। মায়ের সাথে আমি কিন্তু চাষবাস করতাম একসাথে। সময়টাকে এবং সম্পর্কগুলোকে আসলে নতুনভাবে আপনি আবিষ্কার করেছেন, অনুধাবন করেছেন আমি বলবো। আপনার কাছে জানতে চাইবো যে প্রকৃতির যেরকম স্বচ্ছ সরল একটা রূপ থাকে, একই সাথে প্রকৃতির কিছু কঠিন রূপও থাকে। ওই যে প্রাকৃতিক জায়গাটা বা মানুষগুলো, ওদের মধ্যে আপনি আসলে কোনো অন্য কিছু দেখলেন কিনা, যেটাও হয়তো আপনার অভিজ্ঞতারই একটা অংশ? হ্যাঁ আছে, অবশ্যই। জি। এখন হলো প্রকৃতির ক্ষেত্রে যদি আমি বলি, কারণ অ্যামাজন জঙ্গলে যদি কেউ বলে যে হেঁটে খুব মজা আছে জঙ্গলের ভিতরে, আসলে কোনো মজা নেই, খুবই কষ্টের জায়গা। কাঁটাযুক্ত গাছে ভরা, বিভিন্ন পোকা কামড়াচ্ছে, মশা তো মিলিয়ন্স মশা, এগুলো খুব বেশ কষ্ট এবং বেশ অন্ধকার ভিতরে, কারণ আলো বেশি ঢুকে না। হ্যাঁ, তো আমাদের তো শিকার করতেই হতো। আমি প্রতিদিন না, সপ্তাহে 3 দিন, মোটামুটি অ্যাভারেজে সপ্তাহে 3 দিন শিকার করতাম। তো বেশ কষ্টের ছিল এগুলো। কখনো কোনো প্রতিকূল সিচুয়েশনে পড়েছিলেন? প্রতিক্রিয়া পড়িনি, কিন্তু ওই যে হয় কি মাঝে মধ্যে আমরা ছিল যে যেহেতু আমি নিজেকে দুর্বল দেখালে ওরা আমাকে নিবে না, গ্রহণ করে নেবে না, নিজেকে দুর্বল দেখাতে পারতাম না। দেখা যায় আমি খুব ব্যথা পাইছি, তো ওদের সামনে আমি চিৎকার করতাম না, কেটে ফেলছি ওদের সামনে। আমি করতাম দূরে গিয়ে, তারপরে নিজেকে কামড়ে ধরে তারপরে চিৎকার করতাম একটু পরে গিয়ে। বা ওরা একটা অ্যানাকন্ডা পাইছে, লাভ দিছে ধরার জন্য, তো আমি যদি না লাভ দিই ধরার জন্য, তাহলে ব্যাপারটা হয়ে যায় যে আমি তাহলে দুর্বল। তো দেখা যাচ্ছে অ্যানাকন্ডা ধরার জন্য আমিও যাম। সম্পর্কগুলো ডেভেলপ হয় কিভাবে বা সামনের দিকে আগায় কিভাবে, এ ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে আপনি পড়েছিলেন? হ্যাঁ, একটা মজার কাহিনী আছে। আমরা একটা ওখানে যেটা হয় যে বাড়িগুলো পাড়া তো অনেক বড়, কিন্তু বাড়িগুলো একটা বাড়িতে একটা বাড়িতে নৌকা ছাড়া যাওয়া যায় না, মানে পায়ে হেঁটে যাওয়ার কোনো ওয়ে নেই, কারণ অ্যামাজনের ভিতরে ফ্লাডেড থাকে। তো একটা বিকেলে আমরা একটা পাড়া যেতাম, একটা বাড়ি যেতাম, ওটাকে বলা তো একটা লুগার মানে জায়গা, যেটা হলো পর্তুগিজ ভাষায়। তো ওটা হলো মানে ফ্লাই ফিশিং এর জন্য ভালো, ফ্লাই ফিশিং এর জন্য ভালো। তো ওখানে আমরা যেতাম, আর মূলত ওই রাতের খাবারটা হতো আর হলো যে আড্ডা হতো, আরো কয়েকটা পরিবারের ছেলে মেয়ে আসতো। ওখানে শুধু একটা ফ্যামিলি ছিল। তো যখন যেতাম আমি, কয়েকদিন যাওয়ার পরে যেটা হলো যে ওখানে যে বাড়ির মালিক মানে যে কর্তা, সে অনেক কথা বলতো আমার সাথে, তার ভাষায়। আমি কিছু বুঝতাম না, তো আমি বোনদেরকে জিজ্ঞেস, বোনদেরকে হাসাহাসি করতাম, আমি বুঝতাম না। পরে বলতাম, বলছে এই তোমাকে নিয়ে এটা বলে ওইটা বলে, এরকম বেশ কদিন যাওয়ার পর দেখে যে ও আসলে চাচ্ছিল যে ওর মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে, এবং ওর প্রপোজালটা ছিল এরকম যে মজার, মানে যৌতুক হিসেবে সে আমাকে কি দিবে, মানে বন দিয়ে দিবে, এটা দিয়ে দিবে। মনে হচ্ছে বনটা
তার কেনা, মানে ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা। মানে এটা দিয়ে দেবে, ওইটা দিয়ে দিবে, এই জায়গা দিয়ে দেবে, এরকম হ্যাঁ, ঘর একটু করে শুনি দিবে, কি কি নৌকা আসলে- দিয়ে দিবে, আচ্ছা, নৌকা আচ্ছা। বানিয়ে দিবে সে আমার জন্য, নৌকা ঘুরতে পারবো, এবং সে বাড়ি করে দিবে আমাকে, বাহ। বোন দিয়ে দিবে, এই ধরনের। চমৎকার। তো যাই হোক, সে অনেক বলতো, মানে খুব একটা সময় খুব একটু বেশি মানে অড হয়ে যাচ্ছিল, এবং তার মেয়েটাকে আমি একবার দেখলাম, মেয়েটাও আসতো, দেখলাম যে আমার মনে হচ্ছে খুবই ছোট বয়সে, হ্যাঁ, মনে হলো আর কি। তো যাই হোক, আমি তারপরে বললাম যে আমার বোনদের ভাইদেরকে বললাম, দেখো আমি ওখানে আর যাবো না, কারণ একটু বেশ সারাক্ষণ একই কথা বললে ভালো লাগে না। তো আমি আবার যাওয়া বন্ধ করলাম, যে আমি আমি বাড়িতে থাকতাম ওই সময়, ওরা যেত। তাদেরই প্রস্তাবে আপনার যে বাবা মা তাদের মানে তাদের কি ভাষ্য তারা ছিল? শুনে হাসতেছে আর কি, যে হ্যাঁ তুমি করে ফেলো, কি হয়েছে, তুমি তো থাকবাই, তোমার তো একজন পার্টনার লাগবে, বা তোমার তো দরকার। তো এই ট্রেনিং করতে আমি হাসতাম ওদের সাথে। আচ্ছা। তারপরে যেটা হলো, কয়েকদিন পরে দেখি যে আমি যাচ্ছি না, দেখে একদিন ঠিক সন্ধ্যার আগে করে দেখি যে আমার বোন দুটো হাসতেছে, মিটি হাসতেছে। তো আমি তাকে একটা নৌকা আসতেছে, নৌকাতে একটা মেয়ে নামলো, একটু হালকা অন্ধকার, তো বুঝতে পারিনি। তারপরে দেখি যে মেয়েটা আসছে খাবার নিয়ে, খাবার, তারপর মাছ, এগুলো নিয়ে আসছে যে আমার জন্য। তখন তো আমি বুঝলাম ঘটনা, মানে বাবা আবার মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে এক ধরনের আন্তরিকতা যাতে আপনাদের মধ্যে তৈরি হয়। এটা মজার কাহিনী ছিল আর কি এগুলো। এই বিষয়গুলো কি আপনাকে কিছুটা হলেও ভীত করতো? মানে মায়ের তো একটা টান ছিলই। না, আমাকে ভীত করতো না, আমার মানে ভয়, আমার ভয়টা নাই, এই একটা জিনিস আমার জীবনে কাজে আসছে। আমি ভীত আসলে ওই জায়গাটাকেই বলছি, যে আমি যখন একটা জায়গায় থাকার হ্যাঁ, আমি যখন একটা জায়গায় থাকার ডিসিশন নিচ্ছি, একটা পরিবারের সঙ্গে মিশছি, সেই পরিবারের কালচার সবকিছুই আমি অ্যাডপ্ট করলাম, তার মানে আমাকে তো এটা মানে এই যে একটা জীবন সঙ্গী, সেই জায়গাটাও তো আমাকে মেনে নিতে হবে। মানে এই জায়গাটা কিছুটা হলে আপনাকে ভীত করতে হ্যাঁ, আমি আসলে চাইনি, হ্যাঁ। এটা ঠিক যে আমি আসলে কখনো চাইনি পার্টনার, জি। মানে এভাবে আবার বিয়ে শাদী করা, এটা আমি চাইনি। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ছোট সমাজে যেটা হয়, হয়তোবা এটা আমি থেকে গেলে এটা করতেই হতো, করতেই হতো। জি জি। কখন ডিসিশন নিলেন যে না, আমি আসলে হয়েছে, আমি এখন ব্যাক করতে চাই? আমি আসলে কখনোই ভাবিনে হয়েছে, আমি আসলে প্রতি উইকলি আমি মোটামুটি ওখানে ইয়ে করতাম, মানে নিজের সাথে যুদ্ধ করতাম। 3-4 দিন পরে একবার মানসিকভাবে যুদ্ধ চলতো, আসবো কি আসবো না, না আমি যাবো না, আসবো, এভাবে চলতো প্রায় 3 মাসের কাছাকাছি, মানে 3 মাস পার হয়ে গেছি তখন ওখানে ওদের সাথে আসি, তখন মনে হলো যে না, আসলে ব্যাক করতেই হবে। আচ্ছা। ডিসিশনটা নিলাম। তখন যেদিন আমি মনে আছে, যেদিন মাকে প্রথম যেদিন বললাম কথাটা, খুবই কষ্টে ছিল আর কি। বোনরা, সরি, এগুলো আমার বেশ একটা ইমোশনাল হয়ে যায়। বোনরা, আমাদের জীবনেরই দুই অংশ বোন আসলে এবং মা ইমোশন। খুব জড়িয়ে ধরলো। জি। তো ওরা আসলে মানে বুঝতে যাচ্ছিল যে কেন, ওদের কাছে হয়তো বা একটু মনে হচ্ছিল যে মানে ওরা কোনো একটা সমস্যা হয়েছে কিনা, বা পাড়ায় কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি অনেক প্রথমে বুঝাতে কষ্ট হচ্ছিল যে না, আসলে কোনো কিছুই না। আমি বললাম, দেখো আমার তো একটা জন্মদাত্রী মা আছেন, তুমি তো আমার মা, অবশ্যই তুমি আমার সেরা মা, কিন্তু একটা মা আছেন। তো ওরা বুঝছে, কিন্তু আমাকে প্রতিদিন একবার একই প্রশ্ন করতো। তারপরে আমি মনে হয় 1 সপ্তাহ না 7 কি 8 দিন পরে আমি চলে আসছি। প্রতিদিন একবার ওরা আমাকে জিজ্ঞেস করতো, মা আর বোনরা বিশেষ করে, যে তুমি চলে যাবে, তুমি থেকে যাবে না। একদম শেষের দিকে বলতো, তুমি আবার কবে আসবে। তো আমি এটা কখনো উত্তর দিইনি ওদেরকে, কারণ আমি আসলে যাই না কখনো। আপনি সেখান থেকে কি সরাসরি খাগড়াছড়িতে চলে আসলেন এরকম? না, আমি ওখান থেকে আসলাম, আবার ম্যানচেস্টারে চলে গেলাম। আচ্ছা, আমি একটু জানার জন্য একটা প্রশ্ন করি, এক লাইনে উত্তর দিলেই হবে। সেটা হচ্ছে যে এই যে আপনি চলে আসলেন না, আমি যে প্রশ্নটা আপনাকে এর আগে করেছিলাম, যে তাদের যে মেনে নেওয়ার যে ক্ষমতাটা, এটা খুব স্লোলি তৈরি হয়, এবং যখন তারা নতুন কাউকে মেনে নেয়, এবং ভেতর থেকে খুব মানে প্রাকৃতিকভাবে যেটাকে বলা যায়, এই যে আপনি চলে আসলেন, এটাকে কি তারা কখনো বিট্রে মনে করে? মানে এরকম কিছু কি কোনো বিষয় আছে যে এরপরে আপনার মতো কোনো অভিযাত্রী যদি সেখানে যায় বা যেতে চায়, থাকতে চায়, তাদের বিশ্বাসের জায়গাটা কিছুটা হলেও ভাটা পড়ে, এরকম কোনো বিষয় কি আসলে হতে পারে বা হয় কিনা? হতেই পারে। আচ্ছা। যেহেতু জায়গাটা রিমোট, এখানে তো মানে সাধারণত অভিযাত্রী যাওয়ার মতো জায়গা না, এটা কেউ খুঁজে পাওয়ার মতো জায়গা না। ওরা আমার ধারণা ওরকম পাবে না, কিন্তু এটা ঠিক যে হ্যাঁ, যদি এরকম আরেকজন যায়, স্বাভাবিক ওরা ভাববে যে ওকে এত যত্ন করে, বা আমাদের পার্ট অফ আওয়ার লাইফ করলাম, কিন্তু চলে যাবে এক সময়, তাহলে এত ভালোবাসা দিব কেন? এটা তো হবেই। একদমই। True. অ্যামাজনের আসলে প্রতিটি দিনই আপনার জীবনের এক একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে পুঁজি করে আসলে আপনি সামনের দিকে এগিয়েছেন আমি বলবো, কারণ জীবন তো আসলে থেমে থাকে না। হ্যাঁ, exactly. আপনি পরে ম্যানচেস্টারে আবার চলে আসলেন, তারপরে সম্ভবত বাংলাদেশে চলে আসলেন, তাই না?
তারপরও বেশ মানে আমি তো ওটা তো 12 সালে ঘটনা, তারপরে তো ছিলাম। তারপরে 16-তে, তারপরে তো হ্যাঁ 16-তে একদম 16-তে ছিল যে বাবা, আমি আসছিলাম আসলে আমি করছিলাম কি, আমি আমার একটা মাঝখানে একটা সিদ্ধান্ত হলো যে না, আমি আসলে যেহেতু অ্যামাজন এই এক্সপিরিয়েন্সটা আমাকে এমনভাবে গড়ে তুলো না যে আসলে আমি আর শহরে থাকতে পারবো না। তো আমি পর্তুগালে এটা নর্থ ওয়েস্ট একটা কর্নারে একটা জায়গা পেলাম, দারুণ একটা জায়গা, 20 স্কোয়ার কিলোমিটার, কোনো মানুষ নেই, এখানে ওয়াটারফলস আছে। ভাবলাম যে আমি বাড়িটারি বিক্রি করে দিয়ে আমি এটা কিনে ওখানে থাকবো। আচ্ছা, আর নিজে ডেভেলপ করছিলাম নিজেকে, যে আমি সব সেলফ সাস্টেন, আমি অলমোস্ট সবকিছু করতে পারতাম নিজে। বাহ, আমি দুই ধরনের বাড়ি বানাতে পারতাম, আর অনেক কিছু করতে পারতাম, শিখে নিয়েছিলাম সবগুলো আস্তে আস্তে। তো আমি ভাবলাম যে করবো, তো আমি ভাবলাম যে ওখানে থাকলে তো আমার টাকা পয়সা থাকবে না, আমি তো প্রতি বছর দেশে আসি বাবা আমাকে দেখতে, তো ওইটা তো পারবো না। আচ্ছা, তো এবার আসি, আমি ওয়ান ওয়ে টিকিট করে আসছি আর সাইকেল নিয়ে আসলাম, সাইকেল নিয়ে আমি ফিরে যাব, মানে এখান থেকে ইংল্যান্ড যেতে হয়তো 6 থেকে 7 মাস লাগবে, এটাই প্ল্যান ছিল। তারপর আমি আস্তে আস্তে পর্তুগালে ওখানে আসলাম। আচ্ছা। কিন্তু এসে দেখি যে আমার বাবা একদম মৃত্যু শয্যা বা বেড রিডেন। তখন আমার একদম ভাবলাম যে একটু বাবাকে সেবা করা দরকার, মানে ফ্যামিলির সাপোর্টটা দরকার আমার, এটা করলাম আর কি। তো ওটা করতে করতে 4 মাস বাবা মারা গেলেন। তো ও সময় মায়ের যেই যে একটা বন্ধু, সারা জীবনের বন্ধুরা চলে আছে, মা যে কি করতো বা মায়ের যে মানসিক অবস্থা ছিল, ওটা আমাকে বেশ আবার নাড়া দিছে ভিতরে। হ্যাঁ। তখন আমি হঠাৎ করে একটা আবার সিদ্ধান্ত, সেই ইমোশনাল সিদ্ধান্ত, যে আমি আসলে চলে আসি, মায়ের নেই, মায়ের কাছে থাকবো। মায়ের আশেপাশে থাকা যায়। আচ্ছা, আচ্ছা, সেখান থেকে কি খাগড়াছড়ির মাটিরাঙ্গাকে বেছে নেওয়া? সেখান থেকে আসলে ওই যে আমি শহরে থাকতে পারবো না, আবার বেশি দূরে থাকা যাবে না, যে মা ডাকলেই যেন চলে আসতে পারি। তো আমি করলাম যে আমি সাইকেল নিয়ে মা কি বাংলাদেশ চিটাগং ঘুরলাম। আছেন? মা চিটাগংয়ে? মা ঢাকায়। আচ্ছা, মা ঢাকায়। তো আমি আবার সাইকেল নিয়ে বেরোলাম, যে সেই পঞ্চগড় ঠাকুরগাঁও বর্ডার থেকে শুরু করে একদম চট্টগ্রাম মতো 18 দিন সাইকেল চালালাম গ্রামে গঞ্জে, কোথায় একটা ভালো জায়গা খোঁজার জন্য যেখানে আমি একা থাকতে পারবো, নিজের মতো করে থাকতে পারবো। আচ্ছা, তো ওটা পরে লাস্টে ওখানে পেলাম না, পরে আমার এক বন্ধু আমাকে খাগড়াছড়ি একটা জায়গা দেখালো, স্কুল ছোটবেলার বন্ধু মোশাররফ। তো তারপর আমি ভাবলাম না এইটাই দারুণ, তো ওইভাবেই আমার আসলে খাগড়াছড়ি চলে যাওয়া। আচ্ছা। কিন্তু পূর্ব খেদাছড়ায় প্রথম গিয়ে বন উজাড় হয় এবং বন্যপ্রাণী শিকারের যে বিভৎসতা আপনি দেখলেন, সেটা আপনাকে কিভাবে প্রভাবিত করলো? যে অ্যামাজনে তো এরকম দেখে আসি, বাংলাদেশে এরকম কেন দেখছি? যেটা আমরা অ্যামাজনে বা ওইসব জায়গায় দেখি কি ওখানে মানুষ শিকার করে, কিন্তু ওটা প্রয়োজনে বেশি করে না, বা গাছ কাটলে প্রয়োজনে বেশি করতেছে না। কিন্তু এখানে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বা যেমন ব্রিকফিল্ডের জন্য প্রচুর গাছ লাগে, তামাক চাষে তামাক পুরানোর জন্য প্রচুর গাছ লাগে, তো এই যে কতগুলো জিনিস দেখলাম যে আসলে কারণে প্রচুর গাছ কাটা হয়, প্রচুর একদম। তারপরে দেখা যাচ্ছে কর্পোরেট গুলা কাঁচাবা চাষ করতেছে, বন ধ্বংস করছে, আনারস চাষ, ছড়মা কচুর ছড়া বলে, এগুলোর জন্য মানে হাজার হাজার একর নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার একর পুড়ায় দিচ্ছে, আগুন পুড়ায় দিচ্ছে। কিন্তু এই যে পুরানো কেটে ফেলা, এটার ফলটা কেউ আসলে বুঝতে চায়নি। এখন হয়তো কিছুটা, যেহেতু আমরা অনেকদিন কাজ করতেছি, কিছু বুঝতে পারছে, সরকারও বুঝতে পারতেছে, গভর্নমেন্ট কিছুটা বুঝাতে পারছি আমি। হ্যাঁ। তো তারপরে শিকারটার মধ্যে এত মানে শিকারটা আসলে নেশা পর্যায়ে চলে গেছে। আগে বলতো ওরা, এখন অনেক সময় বলে যে আমার তো প্রোটিন লাগবে, বুঝছেন, এখন নাই, এখন সব জায়গায় মুরগি পাওয়া, মানে ফার্মের মুরগি সব জায়গায়, পোল্ট্রি ফার্ম আছে, ওটা এখন নেশার পর্যায়ে। ওরা ভাবে যে এটা তার অধিকার করাটা, শিকার করাটা। তো এগুলো যখন দেখলাম আসলে প্রচন্ড নাড়া দিল, তখন আমি ভাবলাম যে না, আমার আসলে কাজ করতে হবে এগুলো নিয়ে। সেখান থেকেই শুরু আসলে। আচ্ছা, সেই যে শুরু হলো, তারপর একটা পরিণত হলো, এই গল্পটার মধ্যেই একটু থাকি আমরা। হ্যাঁ, ওখান থেকে যেটা হলো যে করতে গিয়ে যেটা হয়েছে, একটা কাজ করতে গেলে তো ভাবনাগুলো আসলে কতগুলো চিন্তা করতে হবে, লাইভলিহুড দেওয়া যায় কিনা, মানুষের আয় ব্যয়ের ব্যাপার। মানুষ ছিল ওখানকার মানুষ তো বন কেন্দ্রিক, মানে বন থেকে তার আয় হয়, বনটাকে কাটতে পারলে ইয়ে করতে পারলে তার আয়টা হচ্ছে। তাই আমি ভাবলাম যে আসলে আমার প্রথম যে সুযোগটা ছিল, যদি আশেপাশে আমার অনেক ডাক্তার, ফ্যামিলিতে ডাক্তার, পরিচিত ডাক্তার অনেক, তাই আমি ভাবলাম যে তাহলে আমি একটা মেডিকেল ক্লিনিক, একটা আউটডোর ক্লিনিক করি, তাহলে হবে কি মানুষের ব্যয়টা কমানো গেল। ব্যয় কমলে তো তার আয়েরও বেশি দরকার, মানে যেটা হয় আর কি। তো এই করলাম আউটডোর ক্লিনিকটা। আর পাশাপাশি হচ্ছিল যে আমি অনেক কাজ করলাম, রেস্কিউ কাজ শুরু করলাম, বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানো, পোস্টারিং করা, ভলান্টিয়ার তৈরি করা, বিভিন্ন ফেয়ার করা। ফেয়ারগুলো মানে আর্ট ক্যাম্প অথবা প্রাইমেট ফেয়ার, এগুলো কেন, এগুলো মানুষকে বোঝানো, প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করা। আমাদের আর্ট ক্যাম্পগুলো এরকম ছিল যে আর্ট ক্যাম্পের মধ্যে দিয়ে কি হবে, প্রকৃতি নিয়ে ক্যাম্প হবে। তারপর বাচ্চাদেরকে প্রকৃতি পাঠ করা করলাম, কি পাঠাগার খুললাম, যে ভাবলাম যে বড়দেরকে চেঞ্জ করা অনেক মুশকিল, কারণ অনেক বছর ট্রাই করতে হচ্ছে না। তারপর ভাবলাম যে আমরা পাঠাগার করি, তাহলে বাচ্চারা শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে দিয়ে
তাদের প্রকৃতির প্রতি যে ভালোবাসা তৈরি করি, এই বীজটা যদি বপন করি, ওরা বড় হলে আর কিছু ভালো কিছু না করলেও খারাপটা করবে না। হ্যাঁ, সবাই তো আর একদম প্রকৃতিবাদী পরিবাদী হবে না, কিন্তু অ্যাটলিস্ট তারা খারাপটা করবে না। এবং আমরা সেই ফলটা দেখতেছি অলরেডি। দেখলাম যে বাবা মারা এসে আমাকে বলে যে কি মাথায় ঢুকাই দিলেন, এখন আম করে এটা মারতে দেন না, ওইটা মারতে দেন না। তো আমি বললাম দেখেন, আমি যখন আগে বলছি শুনেন না, এখন বাচ্চা বলতে শুনছেন। তো এটা আসলে ইট ইজ এ পজিটিভ থিংস। নিশ্চয়ই। আচ্ছা, তো ওগুলোর মধ্যে কাজ করতে করতে দেখা যায় যে না, বাচ্চা আমাদের এখানে বাংলাদেশে যারা ইউনিভার্সিটিগুলো পড়তেছে, কলেজগুলো পড়তেছে, এই যে যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা জুলজি, বোটানি, ফরেস্ট্রি, ওদের কাজ করার রিসার্চ করার জায়গা কম। সেখান থেকে আমার এখানে আমি বললাম ঠিক আছে, তোমরা আসো, কাজ করো। বিভিন্ন ইউনিভার্সিটি আমার এখানে কাজ করে, থিসিস করছে, ইন্টার্নশিপ বা পিএইচডি থিসিস বা দেশের বাইরে থেকে এখন করতেছে, কিন্তু এখন এটা সীমিত আকারে। তারপরে আমরা বিভিন্ন গবেষকদের আসতে দিলাম, বা গভর্নমেন্টও কাজ করে। যেমন এখন বাংলাদেশ বিএফআরআই, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ওরাও 5 বছর মেয়াদী গবেষণা, আমাদের পিঠাছড়া জঙ্গল, আমরা যেটা নাম দিয়েছি পিঠাছড়া জঙ্গল, আচ্ছা, আচ্ছা। ওটার মাটি, পানি, গাছপালা সবকিছু নিয়ে ওরা গবেষণা করতেছে। তারপর দেখা যায় একটা অর্গানাইজেশন ওবিসি, ওরিয়েন্টাল বার্ড ক্লাব, ওরা পাখি নিয়ে 3 বছরের ইয়ে করলো। এরকম বিভিন্ন অর্গানাইজেশনকে আমরা আসতে দিচ্ছি। প্লাস একটা জার্মান বেসড অর্গানাইজেশন আছে যেটা আমাদের পার্টনারশিপে কাজ করিল, ওরা এটা যেটা এন্ডেঞ্জার স্পিসিস হচ্ছিল লজ্জাবতী মানুষ, আচ্ছা, লজ্জাবতী বানর নিয়ে তারা গবেষণা করতেছে। তারপরে রিহেবিলিটেশন সেন্টার আমরা তৈরি করছি। আচ্ছা। আমরাই মোটামুটি বেশ ভালো, আমাদের মানে ভবিষ্যতে একটা গবেষণা ক্ষেত্র আসলে তৈরি হতে পারে। আপনার এই যে নিজের জমি বন্য প্রাণীদের জন্য উন্মুক্ত করে দেওয়া, এটা আসলে আপনি কখন ডিসিশন নিলেন? আমরা যতটুকু জেনেছি যে আপনি 5 একর দিয়ে শুরু করেছিলেন, এখন সেটা প্রায় 50 একর। সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই, সেই চিন্তা ভাবনাটা কখন আপনার ভেতর উদয় হলো? এটা আসলে প্রথম থেকে আমি যখন ওইখানে প্রায় 5 একর জায়গাটা নিলাম জমি, তখন এই আম গাছে আমি যখন ঘর করছিলাম, বেশ করে ঘর করতে হলে তো মাটি কাটতে হয়, সমান করতে একটু কাটতে হয়, এগুলো করতে আমার খারাপ লাগতো, অনেক পোকামাকড়, এগুলো তো পোকামাকড়ের বসতি, জি, গাছের বসতি। গাছ ছিল না, কারণ একদম আমি যখন ছিলাম প্রায় গাছই ছিল না ওই টিলায়। তো কিন্তু পোকামাকড়ের বসতি নষ্ট করছে, আমার খুব ইয়ে লাগতো যে ওদের জায়গাটা, আমি তো উড়ে এসে ওদের জায়গা নষ্ট হচ্ছে, এটা বসতি। তো সবসময় মাথায় থাকতো একটা জিনিস যে এটাকে ফিরিয়ে দেওয়া। তখন আমি যখন জঙ্গলটা হলো, আমি ভাবলাম যে না, একটু মানসিক শান্তি আমি কিছুটা পেলাম, কিন্তু যে ওদের তো বস্তুটা আমি ফিরিয়ে দিচ্ছি, আরো ভালোভাবে ফিরিয়ে দিচ্ছি, এটা ছিল। আর হলো আমি এই ওনারশিপটা আমি সবসময় ভাবতে পারি না যে মানুষ কিভাবে মাটির মালিক হয়, এটা আমি কখনোই অবশ্য বুঝতে পারিনি এটা। তো সেটা তো একটা জিনিস থাকে। তো আর ছিল, আমি যদি আজকে আরেকটা কাজ করতো যে আমি যদি আজকে বাই চান্স মারা যাই, এরকম হতে, মানুষ তো কোনো সময় মরতে পারে, তাহলে এটা কি হবে? তো আমি তো তাহলে তো কেউ হয়তো বা এটাকে বিক্রি করে দিবে, অথবা গাছ কেটে ফেলবে, প্রকৃতি আবার নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এমন কিছু করতে চেয়েছিলাম যে আমি যা আমাদের যেই বনটা তৈরি করা হয়েছে, এই বনটাকে মালিক হবে শুধু গাছপালা, বন্যপ্রাণী এবং ছোটখাটো পোকামাকড় সবাই। সেই চিন্তা থেকে আসলে আমার যেটা করা হলো যে একটা ট্রাস্ট গঠন করে, গত বছরই করলাম, ট্রাস্ট গঠন করে এটা ট্রাস্টের আন্ডারে চলে গেল। কিন্তু এটা যে কতগুলো শর্তের মধ্যে একটা বড় শর্ত হচ্ছে এটা মালিক হলো গাছপালা, বন্যপ্রাণী, পোকামাকড়। আর একটা শর্ত হচ্ছিল যে এটা আমি চাইলেও বিক্রি করতে পারবো না, কেউ বিক্রি করতে পারবে না কখনো। আচ্ছা, কি অসাধারণ! এটা ভীষণ চমৎকার, ভীষণ। আমরা একটু দর্শকদেরকে আপনার সেই জায়গার একটা অডিও ভিজুয়াল দেখাতে চাই। দর্শক, মাহফুজ রাসেল, যিনি তার নিজের জমি বন্য প্রাণীদের জন্য উন্মুক্ত করেছেন, সেখানকার একটা অডিও ভিজুয়াল আমাদের কাছে আছে, চলুন আমরা দেখে আসি।
প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম সেই তথ্যচিত্র, চমৎকার সুন্দর ছিল। এবং একই সাথে আমরা বলবো যে আমাদের মাহফুজ রাসেল স্যার কেন আসলে বনকে নিয়ে এত ভেবেছেন, সেই বিষয়গুলো আসলে এই ভিডিওগুলো দেখলে আমরা খুব পরিষ্কার একটা ধারণা পাচ্ছি। আবারও ফিরে যাচ্ছি আমাদের স্যারের কাছে। স্যার, আমরা তো ভিডিওটা দেখলাম, আরো কিছু কি বলার আছে আপনার? আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের শেষের দিকে। আমাদের যেটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের আসলে যেটা করা উচিত, যে এই ধরনের আরো অনেক কনজারভেশন সেন্টার বাংলাদেশে নেই, এটা হওয়া দরকার, এটা জরুরি। কারণ যারা পড়াশোনা করছে তাদের সুযোগ নেই কাজ করার, এটা একটা জায়গা। আর ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কাজ করতে হবে, বাবা মা হোক বা যারা একটু ভালো বুঝে, বাচ্চাদেরকে যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে 10 বছর পর তার পরিবর্তন অবশ্যই আমরা দেখবো, যেটার জন্য আমরা এখন অনেক কান্নাকাটি করছি। সবাই পরিবারের কষ্ট পাচ্ছে না, সবাই কষ্ট পাচ্ছে। মানে একটা প্রজন্মকে সচেতন করতে হবে আপনি বলছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা যদি করতে পারি আমরা 10 বছর পর পরিবর্তন দেখবো, এটা মাস্ট। তখন রাজনীতিতেও দেখা যাবে যে এটার ফলটা অনেক ভালো পাওয়া যাবে। আপনার এই বনটা আপনি আগামী 10 বছর পর কি অবস্থায় দেখতে চান? আমি এখন তো অবশ্যই- 50 একর আছে। হ্যাঁ, আমি অবশ্যই দেখতে চাইবো যে এটা বনটা অনেক বড় হবে। এই বন যেহেতু আমাদের থেকে ইন্ডিয়ার বর্ডার ছিল 4 থেকে 5 কিলোমিটার দূরে, ওই বর্ডারের ওপাশে কিন্তু ভালো বন আছে, আমাদের এই পাশটা নাই। তো আমরা যদি আমাদের যে গ্রামের মানুষগুলো যাদের বসতির মধ্যে আছে তাদের সাথে যদি আমরা একটা লাইভলিহুড কানেকশন বা কোঅর্ডিনেট করে যেটা করিডোর তৈরি করে দিতে পারি, যে ওনারা থাকবেন কিন্তু বনও থাকবে এবং এখানে পণ্যবাহীগুলো যাওয়া আসা করতে পারবে, এটা আমার একটা, যে এটা করতে পারলে আরো বেশি আমরা আমাদের বায়োডাইভার্সিটি আরো রিচ হবে। নিশ্চয়ই স্যার, এবং একই সঙ্গে আপনারা পিঠাছড়াকে ভবিষ্যতে গবেষণা কেন্দ্র হিসেবে হ্যাঁ, গড়ে তুলতে অবশ্যই। চান। স্যার, অনেক অনেক শুভকামনা, এবং ভবিষ্যতে আপনারা পিঠাছড়াকেও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান, সেটা নিয়েও অনেক অনেক শুভকামনা জানাতে চাই, একই সঙ্গে সাধুবাদ জানাই এবং অনেক ধন্যবাদ জানাতে চাই আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য এবং এই যে আমার কথাগুলো বলতে পারার জন্য।